কৃষ্ণপুর গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ ছিল পিয়া। পিয়া ছিল স্বার্থপর এবং লোভী প্রকৃতির। পিয়ার স্বামী ছোট একটি কোম্পানিতে কাজ করত। পিয়া স্বার্থপর হওয়ায় তার শ্বশুর শাশুড়িকে তেমন একটা পছন্দ করত না। আর পিয়ার সংসার ছিল তার 2 ছেলে মেয়ে আর স্বামীকে নিয়েই। ওগো, শুনছো? হ্যাঁ গো, শুনছি, বলো। এত সুন্দর করে বলছো, কোনো মতলব টতলব আছে নাকি তোমার? তুমি তো কাজের চাপে বাড়িতেই থাকো না গো। তাই এখন যেহেতু বাড়িতে এসেছো, আমি একটা কাজ করতে চাচ্ছি, তাই তোমার পারমিশন চাই। তা কি কাজ করতে চাও তুমি শুনি? তুমি কোনো কাজ করতে চাইবে আর আমি শুনবো না, তা কি কখনো হয়েছে নাকি? যখন থেকে তুমি আমার ঘরে বউ হয়ে এসেছো, তখন থেকে তো তোমার কথা শুনেই যাচ্ছি। তোমার কোন কথাটা আমি ফেলে দিলাম বলো? সেটা তো আমি জানি গো, তুমি আমার কোনো কাজেই কখনো বাধা দেবে না। তবুও মনের শান্তির জন্য বললাম আর কি। কোনো সংকোচ না করে তাড়াতাড়ি বলে ফেলো তো দেখি, তুমি কি করতে চাও। ওগো, আমি অনেক দিন থেকেই ভাবছিলাম, তুমি এবার বাড়িতে আসলে আমি আমার বাপের বাড়ির সবাইকে দাওয়াত করে খাওয়াবো। অনেক দিন ওদের কিছু খাওয়ানো হয় না। তোমার বাপের বাড়ির আত্মীয় স্বজনকে তুমি দাওয়াত করে খাওয়াবে? সেটা আবার আমাকে জিজ্ঞেস করতে হয়? বোকা মেয়ে কোথাকার! করো দাওয়াত। আমি যেহেতু এখন আছি, বাজারঘাট করবো নি, রান্না বান্না করবা, খাওয়াবা। খাওয়াতে তো আর কোনো সমস্যা নেই আমাদের। তুমি কত ভালো গো। আমি অনেক ভাগ্য করে তোমার মতো একটা স্বামী পেয়েছি, তুমি জানো। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে তোমাকে আমার কপালে লিখে রেখেছে। তা কি শুধু দাওয়াত করলেই হবে? বাজার করে আনতে হবে না? শুকনা মুখে কি চিড়া ভেজে? দাওয়াত করেছো, বাজার করে আনতে হবে। একটা লিস্ট করে দাও, আমি সুন্দর করে নিয়ে গুছিয়ে গুছিয়ে বাজারগুলো করে নিয়ে আসি। হ্যাঁ, সেটা তো ভুলেই গেছি গো। তুমি বাজার থেকে তাড়াতাড়ি গিয়ে মাংস টাংস কিনে নিয়ে আসো, আর যা যা বলছি সেটা সেটা নিয়ে এসো। আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, কেমন? আজকে বিরিয়ানি রান্না করব অনেক মজা করে। হ্যাঁ, তাড়াতাড়ি দাও, আমি বাজার করতে যাচ্ছি। হ্যাঁ, তাই করো। আর শোনো, বাবা মাকে আমাদের বাড়িতে আজকে খেতে বলো। আর মামুনকেও ফোন করে আসতে বলো, কেমন? আমি বাজারটা করে নিয়ে আসি, তুমি এই ফাঁকে ওদের সঙ্গে কথা বলে নাও। আর বাবা মা যেন রান্না বান্না করে না, গিয়ে তাড়াতাড়ি বলে আসো। আমি এতদিন পরে এসেছি, ওরা যেহেতু আসবে, বাবা মাকেও বলি, একসাথে খাওয়া দাওয়া হবে। এই বলে রাজ বাজার করতে বেরিয়ে যায়। রাজের বাবা এবং তার বোনের স্বামী মামুনকে তাদের বাড়িতেও অনুষ্ঠানে দাওয়াত করতে বলে। পিয়া মনে মনে অনেকটাই রাগে গড়গড় করতে থাকে। মামুন হলো পিয়ার ননদের স্বামী। সব অনুষ্ঠানে ওর বাবা মাকে থাকতেই হবে। বাবা মা মনে হয় ওর কলিজা, ওর জান। যাই, জমিদারদের বলে আসি আজকে যেন আমাদের বাড়িতে ভুরিভোজ করে। তাদের তো খাওয়ার কথা শুনলে জিহ্বা খালি লক লক করে। বলে আসি গিয়ে। এই বলে পিয়া তার বোনদের সাথে ফোনে কথা বলে তার শাশুড়ির কাছে যায়। ও মা, মা, আপনি কি ঘরে আছেন? থাকলে একটু বের হয়ে আসেন তো। হ্যাঁ বৌমা, আমি ঘরেই আছি, তুমি ভেতরে আসো। মা, আজকে আপনি আর বাবা আমাদের বাসায় খাওয়া দাওয়া করেন। আপনার ছেলে আর আমি এটাই চাইছিলাম যে আজকে আপনাদেরকে একটু খাওয়াবো। কেন গো বৌমা, হঠাৎ দাওয়াত দিয়ে যাচ্ছ? তোমাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান হবে নাকি? কই, আগে তো শুনলাম না কোনো অনুষ্ঠানের কথা। না মা, তেমন কোনো অনুষ্ঠান না। আপনার ছেলে অনেকদিন পর বাড়িতে এসেছে, তাই ভাবলাম আমার বাবার বাড়ি কয়েকজনকে বলি, ওরা এসেও একটু খাওয়া দাওয়া করবে। আর এদিকে আপনারা দুজন আছেন, আর ওদিকে হচ্ছে মামুনকে বলেছি যে তুমি একটু এসো, সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করে যেও। আবার কবে খাওয়াতে পারবো না পারবো তার ঠিক আছে, আমরা হলাম মধ্যবিত্ত মানুষ। ও আচ্ছা, বুঝেছি তাহলে। ঠিক আছে, তোমার শ্বশুরকে নিয়ে আমি গিয়ে তোমাদের বাড়িতে গিয়ে খেয়ে আসবো, কেমন? আর তোমার বাবা মা, তোমার বোনেরা আসলে পরে আমাকে একটু খবর দিও, আমি গিয়ে দেখা করে আসবো। আচ্ছা মা, তাহলে আপনি আর রান্না টান্না করেন না যেন, দুপুরবেলা গিয়ে আমাদের ওখানে খাওয়া দাওয়া করেন। আমি তাহলে এখন যাই, আমার আবার রান্না বান্না করতে হবে। পিয়া মনে মনে রাগে গজগজ করতে থাকে। কই গো পিয়া,
এই নাও, বাজার করে এনেছি। যা যা বলেছো তার থেকে আরো বেশি বেশি এনেছি গো। কোনো ত্রুটি যেন না হয় মেহমানদারিতে। আমার বাড়ি মেহমান খাবে আর আমি খাবার দাবারে ত্রুটি করব, সেটা তো কখনো হতেই পারে না। তুমি মনের মাধুরী মিশিয়ে রান্না করবে। আজকে সবাই মিলে জমিয়ে খাবো আমরা, কেমন? বেশি তো আনবেই, তোমার বাবা মাকে যে খাওয়াবে। তোমার বাবা মা খাওয়ার কথা বললে পরে তো তোমার আর মন ঠিক থাকে না। তুমি কি কিছু বললে নাকি? না, কই কিছু বলিনি তো আমি। তা দেখি কি বাজার আনলে। বাহ, এ তো দেখছি অনেক বাজার গো। মনে হয় পুরো বাজারটাই তুলে নিয়ে এসেছো। তুমি মানুষকে দাওয়াত করে খাওয়াবে, আবার বলছো যে এত বেশি কেন বাজার? সেটা কখনো হয়? বাজার করলে একটু বেশি বেশি করেই করতে হয়, যাতে মেহমানদের সামনে পরবর্তীতে লজ্জায় পড়তে না হয়। এদিকে পিয়া আর তার বড় বোন মিলে মনের আনন্দে পোলাও, মাংস, ডাল, ভাজি, মাছ ও আরো অনেক আইটেম রান্না করছিল। কি গো রাজের মা, রান্না বান্না করছো না কেন? দুপুরে মনে হয় তোমার খাওয়ার ইচ্ছা নেই, তাই না? ঠিক আছে, তোমার যদি খাওয়ার ইচ্ছা না থাকে না থাক, আমার জন্য তো রান্না করবে। আমার তো ক্ষুধা টুধা লাগে নাকি? না খেয়ে কি আর দিন পার করা যায় বলো? রাজের বউ এসেছিল, তাদের ঘরে আজকে আমাদেরকে খেতে বলেছে। শুনলাম রাজের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসবে, তো সেই জন্য আমাদেরকেও দাওয়াত করেছে। তাই আর রান্না বান্না করতে হচ্ছে না, বুঝেছো? ও আচ্ছা, এই জন্যই রান্না বান্না বাদ দিয়েছো। তা বেশ ভালো করেছো। ছেলের বউ যেহেতু বলে গিয়েছে, তাকে তো আর মুখের উপরে মানা করা যায় না গো। ঠিক আছে, যেতে তো হবেই। ভালোই বলেছো, মানা করনি, ভালোই হয়েছে। আপা, রান্না বান্না তো সবই হলো, এখন চলো তোমাদের খেতে দেই। সেই আসছো কখন? আসার পর থেকে শুধু কাজই করে যাচ্ছ। খাওয়া দাওয়া কি করতে হবে না? আর হ্যাঁ, ভালো কথা, তুমি সুজনকে রেখে এসেছো কেন? ওর কি খালার বাড়িতে আসতে ইচ্ছে করে না? তুমি এটা ভারী অন্যায় করেছো আপা। সুজন অফিসের কাজে ব্যস্ত আছে রে, তাই আসতে পারলো না। তোর দুলাভাইও বাড়িতে আছে, আমাকে আবার বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি। দে খেতে দে জলদি, রাজকে ডাক, একসাথেই খাই। বলে পিয়া সবাইকে খেতে দেয় আর সাথে নিজেও সে খেয়ে নেয়। আর রাজ খেয়ে তার জরুরি একটা কাজে বাইরে চলে যায়। তুই আমাদের সাথে খেয়েছিস, ভালোই করেছিস। না হলে তোর শ্বশুর শাশুড়ি সব খাবার একাই খেয়ে ফেলতো, তুই তখন কিছুই খেতে পারতিস না। খুব ভালো কাজ করেছিস। এমনি করেই শ্বশুর বাড়িতে চলতে হয়, নিজে খাবি তারপরে অন্যের চিন্তা করবি। আপা, তাহলে তুমি বলছো তোমার সাথে খেয়ে আমার ভালোই হয়েছে? আমিও ভাবছি এটা, যে আগে ভাগে খেয়ে নিয়েছি, থাকে থাক, না থাকে না থাক, ওইসব আমার দেখার বিষয় না। হ্যাঁ, অনেক ভালো হয়েছে। তা এখন আমি যাই রে, ভালো থাকিস কেমন? দেখে শুনে রাখিস সবকিছু, কোনো কিছু ছেড়ে যেন দিস না। নিজের হ্যান্ডেলে সবকিছু ধরে রাখবি, হাতের মুঠোয় রাজকে ধরে রাখবি। রাজ যেন কোনো মতে তোর হাত থেকে ফসকে না যায়, বুঝেছিস? সেইভাবে চলাচল করবি, আর তাকে কোনোভাবেই বুঝতে দিবি না তুই কি। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি কই যাও? আমি তোমাকে ফোনে কি বলেছিলাম? যে তুমি আসবে, দুপুরে খাওয়া দাওয়া করবে, রাতে থাকবে, তারপরে দুলাভাই এসে তোমাকে নিয়ে যাবে। আর তুমি এসে কি বললা? যে দুলাভাই আসতে পারবে না, তুমি তাদেরকে বাড়িতেই রেখে চলে আসছো। তো ঠিক আছে, এখন তোমাকে এই বাটিতে করে দিয়ে দিলাম, এই প্যাকেট দুইজনের জন্য দিয়ে দিলাম। দুলাভাইকে নিয়ে যা খাওয়াবে, সুজনকে খাওয়াবে, আর কোনো পিছু টান নাই। যাও, তুমি সুন্দর করে যাও, গিয়ে ফোন করো কেমন? অন্যদিকে পিয়ার শ্বশুর শাশুড়ি অপেক্ষায় আছে কখন পিয়া তাদেরকে ডাকবে। আর একটু পরেই পিয়া সেখানে উপস্থিত হয়ে যায়। বাবা, আমার একটা কথা বলার ছিল। এর আগেও আমি এসেছিলাম, মার সাথে কথা বলেছিলাম, মাকে কথাটা জানিয়েছিলাম, কিন্তু মা বলেছে তোমার শ্বশুর আসলে তুমি নিজেই বলো। হ্যাঁ বৌমা, বলো। একটা কথা কেন বলবা? তোমার যত কথা বলতে মনে চায় বলো আমাকে। বলো তো দেখি কি বলতে চাও। কথাটা যে কিভাবে বলি বাবা, আমি বুঝতে পারছি না। আরে আমার পাগলি মেয়ে, তুমি নিঃসংকোচে বলে ফেলো বৌমা, কোনো সমস্যা নেই। বাবার সঙ্গে তুমি কথা বলতে এসেছো, তোমার সংকোচ কিসে? বলে ফেলো মা, বলে ফেলো। আসলে বাবা, আমার খুব কষ্ট লাগছে, খুবই খারাপ লাগছে বাবা, তবুও বলি।
না হলে যে আরো সমস্যায় পড়ে যাব। হ্যাঁ বৌমা বলো, আমি শুনছি, তুমি বলো তো মা, বলো। বাবা আসলে হয়েছে কি, আপনার ছেলে যে এভাবে বাজার করে আনবে আমি বুঝতে পারিনি। সে খুবই অল্প পরিমাণে বাজার করে নিয়ে এসেছে। বৌমা, রাজেরই বা আর কি দোষ দেই বলো? এখন শাক সবজি মাছ মাংসের যে দাম বেড়েছে, তাতে ওর আর দোষ দেওয়াটা চলে না। টাকা যতক্ষণ ছিল ততক্ষণ বাজার করেছে। বাজারে গিয়ে টাকা ছাড়া তো আর কাজ হয় না বৌমা। যারা বাজার করে তারাই বোঝে। টাকা ইনকাম করতেও যেমন কষ্ট, বাজারে গেলে বাজার করতে গেলেও ততটাই কষ্ট হয়। হ্যাঁ বাবা, তা ঠিক বলেছেন, কিন্তু সমস্যা তো হয়েছে অন্য জায়গায়। কি সমস্যা বৌমা? খুলে যদি না বলো আমি বুঝবো কি করে যে তোমার কোনো সমস্যা হয়েছে? তোমাকে তো কখন থেকেই তো বলছি সমস্যাটার কথা খুলে বলো। বলো বৌমা, এবার সত্যি সত্যি বলো তো দেখি, আর ভনিতা করো না। বাবা, আমি যেসব রান্না বান্না করেছি আমার বাবার বাড়ির লোকজন এসেছিল, তাদের খাইয়েছি। আমার ভাগের খাবার আপনার ছেলেকে খাইয়েছি। আমি এখনো কিছু খাইনি বাবা। এদিকে খাবার আছে আর মাত্র একজনের, কি করব বাবা বুঝতে পারছি না। আপনাকেই খেতে দেব, নাকি মাকেই খেতে দেব, নাকি মামুন আসলে তার জন্য রেখে দেব, কিছু বুঝতে পারছি না বাবা। সে যদি এসে খাবার না পায় তাহলে আমরা যে অপমানিত হব বাবা। তুমি আর কি করবে বৌমা? কিছুই করতে হবে না। রিজিক হলো সবচেয়ে বড় অদ্ভুত একটা জিনিস। কখন কোথায় লেখা হয় বোঝা কঠিন। একমাত্র আল্লাহ ছাড়া এটা কেউ বলতে পারে না কখন কোথায় কার রিজিক থাকে। তোমার কোনো টেনশন করতে হবে না। বাবা, আপনি মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দিন। আমি একজনের খাবার তিনজনকে কিভাবে ভাগ করে খাওয়াবো? আর আপনার ছেলে তো এখন ওভাবে বাজারও করে নিয়ে আসেনি যে আমি আবার পরবর্তীতে রান্না করে খাওয়াবো। বলেন বাবা, আমি কি করব? বৌমা, তুমি যখন আমার থেকে সমাধান চাইতেই আসছো, তা আমার একটাই সমাধান। আমরা বুড়ো বুড়ি আর কয়দিনই বা বাঁচবো বলো? মেয়ে জামাই আসবে, তাকে যদি অপমান হতে হয় তাহলে এর থেকে লজ্জার আর কিছু থাকে বলো? তো তার থেকে আমাদের বুড়ো বুড়িকে তোমাকে দিতে হবে না, তুমি মামুনকেই খাইয়ে দিও। হাজার হলেও সে এ বাড়ির জামাই মানুষ, তারা তো কোনোভাবে অপমান করতে পারি না বৌমা। কথাটা বুঝেছো? তা বাবা, আপনারা তাহলে এখন কি খাবেন কিছু ভেবেছেন? আমার খুব কষ্ট লাগছে বাবা। মাকে এর আগে বলে গিয়েছিলাম, হয়তো মা কোনো একটা ব্যবস্থা করে রেখেছে। না বৌমা, কষ্ট পেও না তো। আর আমাদের খাওয়া নিয়ে তোমার টেনশন করতে হবে না। রিজেকে যা আছে তাই খাওয়া হবে, তুমি ভেবো না বৌমা, তুমি ভেবো না। আচ্ছা বাবা, যাই হোক, তাহলে আমি এখন যাই। হ্যাঁ, আপনারা খাওয়া দাওয়া করেন, একটা ব্যবস্থা করেন তাহলে নিজেদের। হ্যাঁ বৌমা, তাহলে যাও। বাচ্চারা একা একা হয়তো বসে আছে, তোমাকে খুঁজতে পারে। যাও তুমি। ইয়া এক ঝুড়ি মিথ্যা কথা বলে মনের আনন্দে সেখান থেকে চলে যায়। কি হলো রাজের মা, তুমি এখনো বসে আছো কেন? যাও গো, কিছু চাল ডাল ফুটিয়ে নিয়ে এসো আপাতত। খিদে যে লেগেছে অনেক। খাইতে হবে না আমার? তুমি জানো না আমি খিদে সহ্য করতে পারি না। এমন একটা কিছু যে হবে সেটা আমি আগেই ভেবে রেখেছিলাম। থাক, বাদ দাও এসব কথা। এখন আর কিছু রান্না করার প্রয়োজন নাই। পাতিলে খানিকটা পান্তা ভাত আছে, বুঝছো? আমাদের দুজনের খেয়েও বেঁচে যেতে পারে। পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে খেলে ভালোই হবে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তাই দাও। খেয়ে অন্তত পেটটা বাঁচুক। খিদে লাগলে গায়ের মধ্যে কাঁপুনি শুরু হয়ে যায় আমার। ডায়াবেটিসের মানুষ, সহ্য করাই কঠিন হয়ে যায় গো। তুমি আর যাই করো, কারো আশায় থেকো না যেন। যে যখনই দাওয়াত করে যাক না কেন, তুমি আগে আমার জন্য রান্না করে রাখবা। খাবার নষ্ট হবে না, পান্তা ভাত রেখে দিয়েও পরে খাওয়া যাবে। কিন্তু এরকম করে আর কখনো যেন চিন্তা করো না। তুমি রান্না করো কেমন? চাচি, ও চাচি, আমাকে এক বাটি লবণ দাও তো গো। কি হলো রে সুধা? এই অসময়ে তুই নুন দিয়ে কি করবি আবার? আর বলো না গো চাচি, আমরা এই মাত্রই খাওয়া দাওয়া শেষ করে উঠলাম, আর তখনই শিপনের বাবা ফোন করে বলছে রান্না বান্না করার জন্য। মুক্তার স্বামী নাকি আমাদের বাড়িতে আসছে। তা তুমি বলো, ননদের স্বামীকে না খাওয়াইয়া বাড়ি থেকে বিদায় করা কি ঠিক হয় বলো? হ্যাঁ হ্যাঁ, তুই অনেক ভালো চিন্তা করেছিস। সবাই যদি তোর মতো চিন্তা করতো তাহলে কতই না ভালো হতো বল। কিন্তু সবাই কি আর সব রকম চিন্তা করে? অনেকেই নিজের চিন্তা করে।
কিভাবে নিজে বাঁচবো, নিজে খাবো, নিজে পড়বো, সেই চিন্তায় ব্যস্ত। ও চাচি, তা তোমরা এখন পান্তা ভাত খাচ্ছ কেন? তোমরা তো সকালে বললে রাজের বউ দাওয়াত করেছে, দুপুরে তোমরা ওখানেই খাওয়া দাওয়া করবে, তাহলে এখন পান্তা ভাত খাচ্ছ যে? কিছু বুঝলাম না, কাহিনীকে একটু খুলে বলো তো। আর চাচা এই সময় পান্তা ভাত খেয়ে তার এমনিতেই ঠান্ডা লেগেই থাকে সব সময়, তুমি তাকে পান্তা ভাত খাওয়াচ্ছ? বলো তো কি সমস্যা হয়েছে? থাক, বাদ দে ওসব কথা, অনেক লম্বা কাহিনী, পরে এমনিতেই জানতে পারবি। ও চাচি, তোমাদের যে কি কাহিনী আমি কিছুই বুঝতে পারছি না, সব কেন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সকালে বলো এক কথা, এখন আবার বলছো আর একটা কথা, খুলে বলো না আমাকে। থাক, তোর আর এখন বুঝে কাজ নেই, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। এই যে লবণ দিলাম, নিয়ে গিয়ে ভালো করে রান্না বান্না করে ননদের স্বামীকে খাওয়া, যাতে কোনো রকমের কোনো কথা না হয়, বুঝেছিস? আচ্ছা চাচি, দাও, পরে এমনিই জানতে পারবো তোমাদের কি সমস্যা। আগে দাও তো আমাকে লবণ দাও, আমি নিয়ে আগে রান্না বান্না করি, তারপরে কথা হবে। হ্যাঁ চাচি দাও। কি ব্যাপার পিয়া, মেহমানরা এত তাড়াতাড়ি চলে গেল কেন? আজকে থাকলেই তো পারতো, খাবার দাবার তো বেঁচেই ছিল অনেক, সমস্যা তো ছিল না। আজকে রাতটা থেকে কালকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর যেত। চলে যাবে না আবার? কি করবে বাড়িতে থেকে? তোমার বাবা মা মনে করেছে আমার আত্মীয় স্বজন এসে তোমার সব কিছু খেয়ে একদম ধ্বংস করে দিয়ে যাচ্ছে। সেই থেকে আসার পর থেকে তাদের মুখ কালো, একটা বার রান্না বান্নার দিকে আসে নাই, একটা খোঁজ নিতে আসে নাই, আমার আত্মীয় স্বজনের সাথে দেখা পর্যন্ত করতে আসে নাই। তোমার মায়ের এমন মুখ কালো দেখে আমার বোন আর থাকতে পারলো না। বেচারি এমনিতেই তার ছেলে মেয়েদেরকে রেখে এসেছে শুধুমাত্র আমার কথাটা রাখার জন্য। বেচারি চলে গেল ওভাবেই, কোনো রকম খালি মুখে দুইটা তুলে দিয়ে চলে গেল, বাচ্চাদের জন্য কিছু দিয়েও দিতে পারলাম না। এতটা কষ্ট লাগছে আমার, কি বলবো তোমাকে। কেন দিলে না কেন? আমি তো সবকিছু বেশি বেশি এনেছিলাম, তুমি না দিলে আমি কি করতে পারি বলো? তোমার বোন, তোমার আত্মীয় স্বজন, তোমার সংসার, তুমি কি দিবা কি দিবা না সেটা কি আমি জানি বলো? আমাকে এনে দিতে বলেছো, আমি এনে দিয়েছি, যা দেওয়ার দরকার তুমি দেবে, সমস্যা কি? সেই তো, তুমি এভাবে কথা বলেই তো পার পেয়ে যাবে, কিন্তু তুমি তো চিন্তা করো না যে এতগুলো মানুষের জন্য কতখানি বাজার করে নিয়ে এসেছো। বুঝলাম বাজার বেশি করে এনেছো, আমাদেরকে কি দুই অক্ত খেতে হবে না? দুপুরে খেতে হবে, রাতে খেতে হবে, রাতে কি আমি আবার রান্না করতে যাব? সেই জন্য একটু রেখে দিয়েছি আলাদা করে। ওখান থেকে কি আর আমার বোনের ছেলে মেয়েকে দেওয়া যায়? দেই নাই। তা এখন বলো তো দেখি, বাবা মাকে ডেকে এনে খাইয়ে দিয়েছো তো? তাদের খাবার দাবারে কোনো সমস্যা হয়নি তো নাকি? আর মামুন এসে খেয়ে গেছে না? আমি জরুরি কাজে বাইরে না গেলে তাদের সঙ্গে নিয়েই খেতাম। আজকে একটা দিন সবাই মিলে একসাথে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কাজের চাপে আজকে খাওয়াই হলো না। দেখা যাক, সকালবেলা বাবা মাকে ডেকে আবার খাইতে বসবো একসাথে, ইনশাল্লাহ। সে বিষয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না, তোমার বাবা মাকে আমি আত্মাটা ভরে খাইয়ে দিয়েছি, তাদের খাওয়া দাওয়ার কোনো ত্রুটি রাখিনি গো, তৃপ্তি করে খাইয়ে দিয়েছি। তুমি এমন বউ ঘরে আনোনি যে তোমার বাবা মাকে অবহেলা করবে, আর আমি এমন মানুষ না গো। তুমি কতটুকু আর আমাকে চেনো? তোমার বাবা মাকে আমি যা ভালোবাসি অন্য কেউ অমনটা ভালোবাসেই না। তুমি তো বাইরেই থাকো, তুমি কি দেখো তোমার বাবা মাকে আমি কত ভালোবাসি? বেশ ভালো করেছো গো, বাবা মাকে তৃপ্তি করে খাইয়ে দিয়েছো, এটা শুনে আমি অনেক খুশি হয়েছি। আর তোমার উপরও আমি অনেক সন্তুষ্ট, তুমি যে আমার বাবা মাকে তৃপ্তি করে খাইয়েছো। আর তোমার কাছে আমি আমার বাবা মাকে রেখে গিয়ে আমি অনেকটাই নিশ্চিন্তে থাকতে পারি। এটা কয়জন পুরুষের ভাগ্যে জোটে বলো? এতগুলো কথা তো বললাম, বুড়ো বুড়ি যদি কোনোভাবে রাজের কাছে বলে দেয় যে তোর বউ আমাদেরকে খেতে দেয়নি, তাহলে কি হবে আমার? তবে আমার মনে হয় না যে ওরা বলবে, ওরা অমন ধরনের মানুষ না। আমি যতটুকু ওদেরকে চিনি সেই জন্যই তো ওদেরকে গিয়ে বললাম যে আমি খাইতে দিতে পারবো না, শেষ হয়ে গেছে। ওরা সেটাই মেনে নিল। আর যদি কোনো রকমে বলেই দেয়, তাহলে কোনো না কোনো ভাবে দোষটা ওদের উপরেই দিয়ে দেব।
পরে যা হয় দেখা যাবে। তার মতো হাজারো বউ আমাদের সমাজে অনেক আছে, যাদের মন মানসিকতা কখনো উন্নত করার কথা ভাবেই না, নিজের ভুলগুলো তাদের চোখেই পড়ে না। পিয়ার মতো মানুষ এই সমাজের জন্য বিপজ্জনক, তাই বিপজ্জনক মানুষ থেকে সবসময় দূরে থাকাটাই ভালো।